ব্রহ্মচারে ব্যাখ্যানে আনে বলে পুরুষ প্রধান, আনে বলে পুরুষ প্রধান। বিশ্বের পরম গতি হেতু অন্তরায় পতি, তারে মোর লাখো প্রণাম, তারে মোর লাখো প্রণাম। ব্যাসাদি যত কবি তোমার চরণ সেবী, প্রকাশিলা গব পুরাণ, প্রকাশিলা গব। কি হচ্ছেটা কি? কি হচ্ছে এখানে? আরে বাবা, এখানে এখন চণ্ডীমঙ্গল পাঠ করছি, মানে ওই সুকুমার সেন সম্পাদিত চণ্ডীমঙ্গল পাঠ করছি, তারই স্থাপনা করছি বেদান্ত। আরে কেন বলি কেন? আরে বাবা, এখানে এখন ওই চণ্ডীমঙ্গল কাব্যের উপরে না একটা ক্লাস হবে। না মানে ক্লাস ঠিক নয়, জানো তো, একটা নাটক হবে। নাটক হবে? ক্লাস কি হবে? নাটক হবে, ক্লাস হবে। ধর এই লোকটা এসে সব কেচিয়ে দিল একদম। আরে বাবা, ক্লাস হবে, নাটকের মাধ্যমে ক্লাস হবে। তা ক্লাস মানেটা কি? শুধু নাটকটা পড়া? আরে বাবা, পটভূমিটা বোঝাতে হবে না? পটভূমি? হ্যাঁ, পটভূমি মানে পটভূমি হচ্ছে মানে পটভূমি। মানে ইনি কে? এই চোরের মতো পাটিপে টিপে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাচ্ছে। এই যে আপনি কে বলুন তো? তুমি কে? তুমি কি জবনদের লোক? জবন মানে? আরে মানে উনি জানতে চাইছেন ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি তুমি কি তার লোক? না, আমি তো এখানে নাটক করতে আসানসোলে। আমি লক্ষণ সেন। এই তাড়াতাড়ি নৌকো চালাও, তাড়াতাড়ি চালাও। আরে ও মহারাজ লক্ষণ সেন, আপনি নদিয়া থেকে কোথায় চলে যাচ্ছেন? বিক্রমপুর। এই যা বলে ফেললাম। উফ, আমার চারিদিকে শত্রু। জবনদের লোক হলেও শত্রু, না হলেও। বন্ধ, সব বন্ধ 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 বন্ধ। আরে কি বন্ধ? নাটক এখানে বন্ধ। এই নাটক বন্ধ বলছে কেন? আরে এই যে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি নদিয়া দখল করতে গেল, তার দলে কতজন ছিল? 17 জন। ঘোড়া বেচবে বলে রাজপ্রাসাদে ঢুকেছিল। এই 17 জন, মাত্র 17 জনকে নিয়ে একটা মানুষ একটা রাজধানী দখল করতে চলে গেল। আর ওদিকে মহারাজ লক্ষণ সেন বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে নদীপথে দিল ধা। এটা কখনো হতে পারে? আরে ঠিকই তো, এই প্রশ্নটা বঙ্কিমচন্দ্র তো করেছিলেন। আরে বাবা, প্রশ্নটা তো সহজ আর উত্তরটাও জানা। 3টে কথা মনে রাখবি। লক্ষণ সেন কিন্তু ছিলেন ঘোর বৈষ্ণব, মানে যাকে বলে একেবারে গোঁড়া হিন্দু। তার ফলে যারা অহিন্দু, মূলত যারা অব্রাহ্মণ, তাদের আর দুর্গতি শেষ ছিল না। তার মানে তাদের রাগ ছিল। হ্যাঁ, তাই তারা বিপদের সময় পাশে এসে দাঁড়ায়নি। না। আরে কেন দাঁড়াবে বলতো? আচ্ছা, আমার বিপদে যদি তুমি পাশে না দাঁড়াও, তোমার বিপদে আমি কোনোদিনও দাঁড়াবো? নাম্বার 2। ও 2 নম্বর। বৌদ্ধরা মানে বৌদ্ধ মানে খাঁটি বৌদ্ধ নয়, ওই তন্ত্রমন্ত্র মিশানোর ব্যাপার আর কি। তো তাদের অবস্থা তো আরো খারাপ। তাহলে বাঙালি সিদ্ধাচার্যদের পুঁথি ওই নেপাল রাজার লাইব্রেরিতে পাওয়া যায়। আরে বাবা, সোজা বাংলায় খেয়ে দিয়ে দিয়েছিল বলেই তো চর্যাপদ। হ্যাঁ, চর্যাশ্চর্য বিনিশ্চয়, কিংবা আশ্চর্য চর্যাশ্চর্য বলতে পারো। ওরে বাবা রে। আচ্ছা, 3 নম্বর কারণটা কি ছিল? 3 নম্বর, হ্যাঁ, গৌর নিতাই রাধে রাধে কৃষ্ণ হরে রাম। আরে কি হলো? কি হলো? আরে বাবা, লক্ষণ সেন এখন রাজা, গুপ্তচর খবর এনেছে। ওই যে ফ্ল্যাশব্যাক। ধীর সমীরে যমুনা তীরে বসত বিনে বনমালী ধীর সমীরে। কি হলো? তুর্কি সেনাপতি ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি। রাধে রাধে। এই ভর সন্ধ্যেবেলা জবনদের নাম বিহার দখল করে নিয়েছে মহারাজ। এবার ওরা এদিকেই আসছে। তাতে আমি কি করব? তার জন্য মন্ত্রী আছে, সেনাপতি আছে। আমি এই বুড়ো বয়সে ধর্মকর্ম ছেড়ে এদের নিয়ে মাথা ঘামাতে যাবো কেন? দৈবজ্ঞ গণনা করে বলেছে মহারাজ, আপনার রাজ্যে এবার জবনদের আক্রমণ। আবার রাধে রাধে রাধে। এই তোমাকে বলেছি না তুমি জবনদের নাম পর্যন্ত উচ্চারণ করবে না। অপরাধ মার্জনা করবেন মহারাজ। দেশের চারিপাশে বিদ্রোহ ছড়িয়ে গেছে, তার মধ্যে যদি জবনরা আবার
বিদ্রোহ যবন, আমি ভাবছি অন্য কথা, গীত ও গোবিন্দের কথা। আহা, ধীর সমীরে যমুনা তীরে বসত বনে বনমালী। কবি চূড়ামণি জয়দেব কি কাব্যই রচনা করেছেন হে, কি লীলা, কি কেলি। কি কি বোঝা গেল? বোঝা গেল না? আরে বাবা, রাজা বুড়ো, রাজকার্যে মন নেই, দেশে বিদ্রোহ, বাইরের শত্রু। ওই যে রাজা নৌকায় করে পালিয়ে যাচ্ছিলেন, তো যেতে যেতে কি বললেন? বললেন না, জবনদের লোক হলেও শত্রু, আবার না হলেও শত্রু। সপ্তদশ অশ্বরের পিছনে এরা ছিল। হ্যাঁ, আরে তাই তো থাকার কথা। হ্যাঁ, আর ওই জবনরা রাজধানীর চতুর্দিকে লুকিয়েছিল, সুযোগ পেয়ে বাঁধিয়ে দিল দাঙ্গা। কিন্তু এটা মঙ্গল কাব্যের সাথে কিভাবে, মানে আমি তো বুঝতে পারছি না কি করে। ওই যে দেখো না, দেখো দেখো, চারিদিকে তাকিয়ে দেখো। বুঝতে পারছো না? মুসলমানরা এখানকার লোকজনদের উপরে অত্যাচার শুরু করে দিয়েছে। কিন্তু কেন? আরে এটাই তো নিয়ম। এক পাড়ার কুকুরকে অন্য পাড়ার কুকুর বাগে পেয়ে যেভাবে কামড়াতে আসে, ঠিক ওইভাবেই এক ধর্মের মানুষ যখন যুদ্ধে যেতে অন্য ধর্মের মানুষকে ঠিক ওইভাবেই কামড়াতে যায়। আরে বাবা, নিজের থেকে আলাদা কোনো কিছুকে সহ্য করতে গেলে অন্য রকমের শিক্ষার দরকার হয় রে ভাই। আর তা না থাকলেই এই ও তুমি কুকুর বলো, ধর্ম বলো, আর পার্টি বলো, সব সমান। আরে ঠিক আছে, এর থেকে বাঁচবার তো উপায় আছে নাকি? হ্যাঁ, উপায় বাঁচবার উপায়। এইবার আমাদের পুজো কর, তা না হলে রাস্তায় ঘাটে অন্ধকারে বেরোতে হয় তো সর করে গিয়ে পায়ের তলায়। সত্যিকারের মেরেছে নাকি? সত্যিকারের মারলে কি হতো? আচ্ছা মা, তুমি তো দেবী দুর্গা না? হাট, সব চণ্ডী মানে দুর্গা নাকি? আরে কত রকমের চণ্ডী আছে জানিস? কেউ একজন বল না, নিজের মুখে বলতে লজ্জা করে। ঘাটাই চণ্ডী, ঘোর চণ্ডী, উড়ার চণ্ডী, কুমির চণ্ডী, শুভ চণ্ডী, খারাশিব চণ্ডী, রখাই চণ্ডী, উদ্ধার চণ্ডী, রণচণ্ডী, ওলাই চণ্ডী, বসন চণ্ডী, অবাক চণ্ডী, কলাই চণ্ডী, ককাই চণ্ডী, ঢালাই চণ্ডী, মঙ্গল চণ্ডী। মাথা ঘুরছে হেমা চণ্ডী। বাবা, এই এত! মা, এর মধ্যে তুমি কোনটা? কোনটা মা? আমি হলাম বেধেদের দেবী। সব জন্তু জানোয়ার আমারই পায়ের তলায়, বিপদে পড়লে ওরাই আসে আমার কাছে আর্জি জানাতে। চণ্ডী মুখটা পড় না, সব জানতে পারবি। মা, এই তোমার পুজো করলে জবনদের বিপদ কেটে যাবে। সে কি আর কাটে? ওরা এখন থাকবে, তবে আমাদের পুজো করলে মনে সান্ত্বনা পাবি, জোর পাবি। মা সেটা কিরকম মা? উফ, এইগুলোকে যে আমি কি করে বোঝাই না। দাঁড়া, তা এখানে সিনেমা কে কে দেখে? হ্যাঁ, সিনেমা? তোমার সিনেমা? আরে দেখিস কিনা সেটা বল না। দেখি মা। তাহলে দেখ, শোলে শোলে। मैं भी एक एक को चुन चुन कर मारूंगा, चुन चुन कर मारूंगा। गब्बर 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 आ रहा हूं मैं।
বিশ্বাস, তাই না? বলে, আমরা সবই জানি। মায়েরা সব জানে। কিংবা হিরো আর হিরোইন যখন জমিয়ে ফেলে তখন তোর ভেতরটা অকবক করে। এইবার ক্রিকেট। এই যে ও হচ্ছে বিরাট কোহলি। ঠিক করে দাঁড়া, ঠিক করে চলো, রেডি? ওই 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 লাফালি কেন? ও চমৎকার প্রেম করছে কি রান করছে, তাতে তোর কি? লাফাবো না, ওরা তো আমার, মানে আমার কি আমাদের? আরে বিরাট কোহলি যার রোজগার করে তা শুনলে হার্টবিট বন্ধ হয়ে ধরাস করে পড়ে যাবি। ওরা সব অন্য জগতের বাসিন্দা রে বাবা, তুই ওদের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলছিস। হিরো ওয়ারশিপ বুঝলি না তো? মানে তোর মনের মধ্যে কোনো কিছু ইচ্ছে আছে, কিন্তু তোর দ্বারা সেটা করা সম্ভব নয়, তখন তোর হয়ে অন্য কেউ সেটা করে দিচ্ছে, এটা ভেবেই খুশি থাকা। হ্যাঁ, যেমন ধর শাহরুখ খান কিংবা বিরাট কোহলি, ওরা যেমন সব ক্ষেত্রে সব সময় জিতে যায়, আর তোরা ওদের ফ্যান হিসেবে ভাবিস তোরাও জিতে গেছিস। ঠিক সেই রকম আগেকার দিনের মানুষেরা চণ্ডী, মনসা এদের ভক্ত হিসেবে ভাবতো, এদের পুজো করলে এরাও সব সময় জিতে যাচ্ছে, বুঝেছিস? ছয় পুত্রকে খেয়ে নেবো আর সপ্ত ডিঙাও ডুবিয়ে দেব, শেষ পর্যন্ত চাঁদ সদাগরকে আমার পুজো করতেই হবে। আমার বেলাও তাই, যদি আমার পুজো করিস কালকে তোর মতো তোকেও রাজা করে দেবো, আর যদি না করিস ভিখিরি করে দেবো, মেরেও ফেলতে। তোদের পুজো নিয়ে আমার কোন উপকারে লাগবে? শোন, আমার পুজো কর, সবাইকার ভালো হবে। আর এই সব কথায় যদি পাত্তা না দিয়েছো সর্বনাশ হবে। এইসব কথাগুলো মানুষের মনের মধ্যে গেড়ে বসিয়ে দিতে হবে তো। এর জন্য কি দরকার? মার্কেট বিজ্ঞাপন। এই মঙ্গল কাপে অ্যাড, বিজ্ঞাপন, এসব কি? আমার তো মাথা ঘুরছে। তাই এখানে কে কে চাঁদ সদাগরের গল্প জানিস? আমি বলছি চাঁদ সদাগর তো, চাঁদ সদাগর ছিল হচ্ছে শিবের পূজারী, কিন্তু মনসার মানে তোমার পুজো করতে চাইতো না মা। যে হাতে পুজিনু আমি 1.5 কিলো পানি, সে হাতে কেমনে পুজি চ্যাংমড়ি কানি। ওরে গরুটা কি করছিস? 14 গোষ্ঠীকে সাপে ছুবলে। আরে চুপ, ও নিজের কথা বলেনি, ডায়লগ বলেছে। ডায়লগে তো কত কিছু থাকে। তা আমার চাঁদকে দিয়ে পুজো করানোর একটা আঠা কেন বলতো? আমরা কি করে জানলাম? তুমি বলো। আচ্ছা, ধনপতি কে ছিল? চণ্ডী মঙ্গলের ধনপতি। সদাগর। ও এই দুজনেই তো সওদাগর। ইয়েস, দুজনেই সওদাগর। তা সওদাগর মানে কি? যে ব্যবসা বাণিজ্য করে, মানে যাদের টাকা কড়ি আছে, তাই তো? যাদের টাকা কড়ি যত বেশি তাদের তো ভয়ও তত বেশি। যদি কোনো দেবতা রেগে গিয়ে তাদের সর্বনাশ করে দেয়। ঠিক। যেমন ধর চাঁদ। এই কেউ একজন চাঁদ শাস্ত, এতক্ষণ ধরে চাঁদের ডায়লগ বলছিলি, তুই সাজ। যে হাতে পুজিনু আমি 1.5 কিলো পানি, সে হাতে কেমনে পুজি চ্যাংমড়ি কানি। তোকে আমার পুজো করতেই হবে, তা না হলে মর্ত লোকে আমার পুজো হবে কেমন করে? বল চাঁদ, পুজো করবি কিনা বল? না, কিছুতেই পুজো দেব না তো। ভালো কথাই বলছি চাঁদ, আমার পুজো দিবি কিনা বল? না, কিছুতেই না। এই মনসার ঘট আমি হেতালের লাঠি দিয়ে মেরে। এত বড় সাহস! বেশ, তুই যে মহৎ জ্ঞান আমার পিতা শিবের থেকে পেয়েছিলি, আমি তা হরণ করে নিলাম।
কিছুতেই না। ছয় পুত্র কিরম বিষে নীল হয়ে পড়ে রয়েছে। এখনো বল, পুজো অর্পণ করবি কি না? কিছুতেই নয়, ছয় পুত্র মরে গেলেও নয়, কিছুতেই না। তাহলে যা, যাদের সত্য ডিঙা ডুবে শেষবারের মতন জিজ্ঞেস করছি, চাঁদ, পুজো দিবি কি না? না, কিছুতেই না। ছয় পুত্র মরে গেছে তো কি হয়েছে? আমার লখা, আমার লক্ষিন্দর এখনো বেঁচে আছে। আমি লখার বিয়ে দেবো, ঘরে বউ আনবো। এই চম্পক নগরী আবার পড়লে ভেবে উঠবে। হলো না, হলো না। সেখানেও মনুষার কোপ। লোহার বাসর ঘরে শুয়ে আছে লক্ষিন্দর আর বেহুলা। কোনো এক গর্ত থেকে প্রবেশ করলো কাল নাগিনী। কেমন করে দংশন করবে লক্ষিন্দরকে? লক্ষিন্দর তো কোনো দোষ করেনি, করলো। লক্ষিন্দর দোষ করলো। ঘুমের মধ্যে পাশ ফিরলো লক্ষিন্দর। হ্যাঁ, কালে পাশ মোড়া দিতে লক্ষিন্দর, পদাঘাত বাজে কালীর মস্তক উপর। দুঃখিত হইয়া কালী তখন কহে কথা, চন্দ্র সূর্য সাক্ষী হও সকল দেবতা, মোর দোষ নাহি দেবী দিলে আরতি, বিনা অপরাধে মোর মুন্ডে মারে লাথি। বিষদন্ত দিয়া কালী খাইল তার পায়ে, দুর্বল খাই জাগে বিষের জ্বালায়। জাগো জাগো বেহুলা সাহেবের ঝি, তোরে পাইল কাল নিদ্রা, মোরে খাইল কি? মনসা মঙ্গল, কেতকা দাস ক্ষেমানন্দ। হ্যাঁ, কেতকা দাস ক্ষেমানন্দ। বেটা লিখতো ভালো। হ্যাঁ, ওর কাপড়টাই আমার সব থেকে বেশি পছন্দ। পণ্ডিতেরাও তো তাই বলেন মা। ধুর, আর শেষ পর্যন্ত চাঁদ তো পুজো দিল। সেই গল্পটা বলে তোমার পর্ব শেষ কর ভাই মনসা, আমার পর্ব তো আছে নাকি? দিল, পুজো দিল, কিন্তু শর্ত হলো এই যে স্বর্গে গিয়ে দেবতাদের সামনে নাচ দেখিয়ে তাদের সন্তুষ্ট করতে হবে, তবে বেহুলার বর প্রাণ ফিরে পাবে। এরপর কি হলো? এরপর লক্ষিন্দর সে তো ফিরে এলো। কি চান? তুমি পুজো দেবে তো এবার? পুজো দেব, ডান হাতে নয়, হাত দিয়ে তো আমি আমার ভোলানাথের পুজো করি। এই হাত দিয়ে আমি অন্য কারোর পুজো করবো কি করে? আমি বাম হাত দিয়ে পুজো করবো। এইবার আমার গল্পটা। তার গল্প তো দুটো। যখন চাঁদ সওদাগরকে নিয়ে কথা হচ্ছে, তখন ধনপতির গল্পটাই বলি। সওদাগরে মিলবে ভালো। সেই গল্প তো আমার গল্পের মতোই। কই রে, এখানে কে চাঁদ হবি? উঠে উঠে উঠে, কে চাঁদ হবি? উঠে মা, আমি ভাই হবি তো হ্যাঁ। এই হবি তো মানে এই শব্দে ও করলো একটা পাঠ, আবার ওই করবে এটা। ও নিজেকে মনে করে ও দেব হয়ে গেছে। শোনা কি সুন্দর দেখতে লাগলো। মা বলছি তোর, মা বললে কি হবে? না 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 মা, আমি বলে দিচ্ছি এটা কিন্তু পার্সিয়ালিটি। করবে একবার ধনপতি পার্সিয়ালিটি। ওরে, পার্সিয়ালিটি করাই তো আমাদের কাজ। যে আমাদের পুজো করবে তাকে ভরিয়ে দেব, যে আমাদের পুজো করবে না, দেখ কি অবস্থা হয় তার। যা যা, একটা ধনপতি
করে নিয়ে যা। ধনপতি লাগবে? ধনপতি এই, দাদা আপনি ধনপতি দাদা আপনি ধনপতি হবেন? আসুন না। এই তো স্যার স্যার এই হে বাবা, কেউ হতে চাইছে না আপনি স্যার আসুন। আরে আসুন আসুন। আরে আমি তো বাজনা বাজাচ্ছি। আরে বাজনা বাজাচ্ছেন তো কি হচ্ছে, আমি সেই জন ধনপতি। আরে ধনপতি আরে কি বিপদ? আরে বাবা, এখানে নাটক হচ্ছে, গল্প হচ্ছে, ক্লাস হচ্ছে। সর সর এখান থেকে সর। যা যা, এবার একটা সিংহলের রাজা ধরে নিয়ে আয়। সিঙ্গেলের রাজা, আমি যাচ্ছি। বাবা জয় মহারাজ, জয়। জয় মহারাজ জয়। ধনপতি, তুমি আমাকে বলেছিলে সিংহল যাওয়ার পথে এই সমুদ্রে কমলে কামিনী দেখেছো, আমাকে দেখাবার জন্য নিয়ে এসেছো। কোথায় কমলে কামিনী, কোথায়? মহারাজ, আমি সত্যি সত্যি আমি সমুদ্রে কমলে কামিনী দেখেছিলাম, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না। এক মিনিট, এই কমলে কামিনী ব্যাপারটা কি? আচ্ছা ঠিক আছে, পরে তারপরে দেখছি। আপনি কমলে কামিনী ব্যাপারটা আবার বোঝাচ্ছি। হ্যাঁ, ধনপতি সমুদ্রের ওপর দিয়ে ভাসতে ভাসতে দেখলো এক অপূর্ব সুন্দরী নারী পদ্ম ফুলের ওপর বসে হাতি গিলছে আর উপরে দিচ্ছে, হাতি গিলছে আর উপরে দিচ্ছে। একটা সুন্দরী নারী, তার আর কোনো কাজ নেই। হাতি গিলছে আর উড়াচ্ছে, গিলছে আর উড়াচ্ছে। গল্পে তো তাই আছে, তাই এবার আমরা নাটকে ফিরি। তা সিংহল রাজ ধনপতিকে কি বললো? ধনপতি, আমি সিংহল রাজ, তুমি আমাকে কমলে কাহিনী দেখাবে বলে তঞ্চকতা করেছো। এই কে আছিস? হ্যাঁ, ওকে গ্রেফতার করে সিংহলে নিয়ে গিয়ে কারাগারে ফেলে রাখ, এই আমার হুকুম। ধনপতি, ধনপতি। কে এই অন্ধকার রাত্রে কারাগারে কি আমার নাম ধরে ডাকলো? আমি মা চণ্ডী। চণ্ডী? আমি তোকে কমলে কামিনী দেখিয়েছিলাম, মনে আছে? তোর দ্বিতীয় বউ খুললো না, আমার ঘট পুজো করছিল বলে তুই তার লাথি মেরে ভেঙে দিয়েছিলি। হ্যাঁ, দিয়েছিলাম। আমি শিবের পূজা করি, আমার ঘরে অন্য কোনো দেবীর পূজা হতে পারবে না, দিয়েছিলাম। আর তার বদলে তুমি আবার 6 ডিঙা ডুবিয়ে দিয়েছিলে। সেই আর কেস, চাঁদও তো আমার সাথে এক ব্যাপারই করেছিল। এবারে বল, এই কারাগার থেকে মুক্তি চাস কিনা? চাই। তাহলে আমার পুজো কর। না, আমি কিছুতেই তোমার পুজো করবো না। তাহলে পচে মার এখানে। তোর মতো তোর ছেলে সীমান্তকেও এই কারাগারে এনে ফেলবো। আমার নাম চণ্ডী, মনে রাখিস। সেই এক ছক, আমি লক্ষিন্দরকে মেরেছিলাম লোহার বাসর ঘরে, আর তুই শ্রীমন্তকে বন্দি করালি। সেটা কি রকম? কিরকম আবার? সেই চেনা পদ্ধতি। শ্রীমন্ত বড় হয়ে তার মাকে জিজ্ঞেস করলো, মা আমার বাবা কোথায়? সিংহলে গেছে। শুনে সেও চললো সিংহলের উদ্দেশ্যে। সেও সমুদ্রে দেখলো কমলে কামিনী, কিন্তু রাজাকে দেখাতে পারলো না। তার মানে মা, তাকে কি ওই বন্দি করা হয়েছিল? না, একেবারে ছেলেটাকে মেরে ফেললে মা? না, বেঁচে গেল। মশানি যখন গলা কাটবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তখন এক মনে আমার নাম করতে থাকলো। আর আমার নাম করতে থাকলে তোমার সব বিপদ আপদ দূর হয়ে যাবে বাছা। খালি শ্রীমন্তকে বাঁচিয়ে দিলাম না, রাজকন্যা সুশীলার সাথে তার বিয়েও দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে যদি আমাদের মেনে নিয়েছো তো বেঁচে গেলে, আর তা না হলে সর্বনাশ। আমার একটা প্রশ্ন আছে।
প্রশ্ন করবে। আচ্ছা, এই যে পুজো দেওয়ার জন্য সবসময় সওদাগরদের উপরে যে এত চাপ দেওয়া হয়, তার কারণ কি শুধু এই মানে এদের টাকা পয়সা ধন দৌলত অনেক বেশি, মানে এদের সর্বনাশটা চোখে দেখা যায় বলে? আরো একটা কারণ আছে। কেমন বুদ্ধি দেখি তোর, বল দেখি। আরে পাগল, সওদাগরেরা ব্যবসা বাণিজ্য করার জন্য নানা জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়। তা যারা নানা জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় তাদের তুলনায় যারা এক জায়গায় থাকে, তারা যারা ঘুরে ঘুরে বেড়ায় তাদেরকে ভক্ত করা বেশি লাভের না? কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলছি তাহলে কালকে তোর গল্পটা কেন? ও তো আর সওদাগর ছিল না। কি ব্যাপার বলতো, আজকাল লেখাপড়া করছিস বলে মনে হচ্ছে। না না মা, আমি আসলে ভাবছি, বাবাটা প্র্যাকটিস করছি। ওই এক হলো লেখাপড়া মানে কোনো বিষয় নিয়ে নিজের মতো করে ভাবা প্র্যাকটিস করা, তাই তো? তুই ভাবতে শিখে গেলে তো অর্ধেক লেখাপড়া ওখানেই হয়ে গেল। কিন্তু মা, এখানে তো আমার প্রশ্নের উত্তরটা হলো না। কালকে তোর গল্পটা কেন? ও তো আর সওদাগর ছিল না। আচ্ছা, কালকে তো কে ছিল বল? আমি মাচন্ডী, কিসের দেবী? সুকুমার সেনের নাম শুনেছিস তো? তিনি কি বলেছেন শোন একবার। পর্বতরাজ পুত্রী দেবী আসলে অরণ্যায়ী। তিনি অরণ্য ভূমিপূর্ণ কলিঙ্গ জনপদের অধিপতিকে স্বপ্ন দিলেন। সেই অনুসারে রাজা কংস নদের তীরে অরণ্যভূমির প্রান্তে দেবীর বিচিত্র দেউল নির্মাণ করাইয়া তাহাতে একক দেবী মূর্তি প্রতিষ্ঠা করাইবে। এই কংস নদীটা কোথায়? আমি বলছি মা, কংস নদী? কংস নদী তো, কংস নদী মানে, আরে কংস নদী মানে ওই যে, আরে ওই যে কৃষ্ণ যে ওই কারাগারের মধ্যে জন্মেছিল, আর ওর মামাটা ছিল না কংস? কংস মানে ওর নামে যে নদীটা ছিল ওই সেখানে মানে ওই হয়ে গেছে, চেপে যা, বসো বল। হবে না রে, বস বস। বল। কংসবতী নামে একটা নদী ছিল, ওখানকার লোকে বলতো কংস নদী। ওখানকার মানে কোথাকার? আমি বলছি, তুই বসি, তোরা হয়ে গেছে। ওখানকার মানে হচ্ছে সেই পুরুলিয়া। পুরুলিয়া সেই ঝালদা, মানে সেখান থেকেই তো শুরু। ভেবে দেখ, পুরুলিয়ার জঙ্গল, গভীর জঙ্গল, কালকেতু ছিল সেইখানকার ব্যাগ। কি হয়েছে বাছা? তোরা আমার কাছে কিসের দরবার করতে এসেছিস? জঙ্গলে তো ওর জায়গায় আমরা থাকতে পারছি না, বাবা বাঁচাও মা, আমাদের বাঁচাও। জঙ্গলের যত জন্তু জানোয়ার মেরে একেবারে শেষ করে সব শেষ করে দিচ্ছে মা। তুমি তো এই বনের দেবী, তুমি আমাদেরকে বাঁচাও। কাঁদিস না বাছা, কাঁদিস না, আমি ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করলো বলতো? কি ব্যবস্থা করবো মা? ওই দেখ, কালকে তো শিকার বেরোচ্ছে। হুল্লোড়া, চললাম। চললাম বলতে নাই গো, বলো আসি। আসি। জয় মাছুন। কি রাস্তার মধ্যে একটা এমন করে গুইসাপ পড়ে আছে? না না, শিকারে যাবার সময় কি অমঙ্গল, কি অমঙ্গল। না না না, আমি ওর দিকে দেখবো না। ছি ছি, কি অযাত্রা, কি অযাত্রা। ছি। কি এত বেলা হয়ে গেল, এখনো একটাও শিকার জুটলো না। এখন আমি বাজারে কি বেচবো, কি বেচে দুটো চাল কিনে ফুটিয়ে খাবো?
শিকারে যাবার পথে ওই গুইসাপটাকে রাস্তায় দেখেছিলাম না, তার জন্যই এত অমঙ্গল, তার জন্যই একটাও শিকার জোটেনি। ঠিক আছে, আমিও কালকেতু, আমি তবে ওই গুইসাপটাকে ধনুকের ছিলায় বেঁধে ঘরে নিয়ে যাব। মা বলছি মানে এই গুইসাপ মানে তো গোসাপ, তো ওই কালকে তুই ব্যাগ ওটাকে বাড়িতে নিয়ে গিয়ে তারপর কি করলো? ভালো করে বেঁধে হাটে চলে গেল। ফুল্লরা তো ততক্ষণ হাটেই আছে। হাটে গিয়ে কালকিতু ফুল্লরাকে বলল, কি বললো? যা ওই গুইসাপটাকে ভালো করে ছাল ছাড়িয়ে রান্না কর, আজ রাত্রে গুইসাপেরই মাংস খাবো। কিন্তু সেই গুইসাপ ততক্ষণ তো আর গুইসাপ রইল না। ফুল্লরা ঘরে গিয়ে দেখে, ও মা, কে তুই? আমি তোমার সতীন গো। এনেছে তোমার স্বামী বাদী নিজ গুণে। আমি এখানেই কিছুদিন থাকবো। করেছে গুণ মানে কিন্তু ধনুকের ছিলাও হয়। ধনুকের ছিলায় বেঁধেই তো এনেছিল গোসাপটাকে। তারপরে কি হয়েছিল মা? তারপরে আর কি, পুনরায় তার সারা জীবনের দুঃখের কথা বলা শুরু করলো। তার 12টা মাস কি কি দুঃখে কাটে। 12 মাসা ফুল্লরা 12 মাসা। 12 মাসা। মনে রাখবি, প্রত্যেকটা মঙ্গল কাব্যে কিন্তু এই 12 মাসা থাকবে। হ্যাঁ, আসলে গরিব মানুষ তো ওই নিজের জীবনের দুঃখের কথা বলে মনটাকে একটু হালকা করে। হ্যাঁ, তুমি কিন্তু আরেকটা জিনিস বুঝতে পারো না। কি বলেছো? দেখো সব গল্প, ওই যেখানে যত গল্প আছে একটা করে সতীন থাকবেই। এইটা তুমি ঠিক বলেছো। এই যেমন কালকে দুই গল্পে না ফুল্লরা সতীন হয়ে কি এলো, মা চণ্ডী স্বয়ং। ধনপতির বেলায় কে এলো? লহনা সতীন হয়ে এলো ফুল্লরা। ঠিক ঠিক বলেছিস। তখনকার দিনে ছেলেপুলেরা দুমদাম করে বিয়ে করে ফেলে। যেমন ধর ধনপতি, পায়রা টায়রা ওরা তো পায়রা বাজ পাখি তারা খেয়ে পালিয়েছে। শোন গেরোয়াজ, খোপ থেকে বেরোয়াজ, আকাশটা পেরোয়াজ, যা রে যা উড়ে যা। ব্যাস, গিয়ে পড়লো সেই খুলনার কোলে। পিছু পিছু সেখানে ধনপতি উপস্থিত। বলে আর কি তোরা তাকিয়েছিস যে যা হয়ে গেল। বলে নতুন বউ, তার উপরই তো সম্পূর্ণ ভালোবাসা গড়িয়ে গিয়ে পড়বে। বলে পুরনো বউয়ের খুব ভয়। মা বলছি অনেকক্ষণ তো হলো, এবার তোমার গল্পটা শেষ করো না। শেষ করো কি রে? শেষ করো কি? সবকিছু যদি আমরা এখানেই বলে দিই তাহলে ক্লাসে কি পড়বি শুনি? তাছাড়া দুটো মঙ্গল কাব্য এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? আমার বাড়ি। আমার একটা প্রশ্ন আছে, তাহলে এই নাটকটা কেন, মানে এই ক্লাসটা কেন, মানে এই নাটকের ক্লাসটা কি জন্য? আচ্ছা একটা ধারণা তৈরি হলো তো। এবার যখন ক্লাসে পড়বি তখন দেখবি সবটা কিরকম পরিষ্কার হয়ে গেছে, বুঝলি? আমার আরো একটা প্রশ্ন আছে। আচ্ছা, এই যে কালকেতু ফুল্লরা এরা নাকি সব স্বর্গ থেকে এসছে? এসেছে তো। স্বয়ং স্বর্গের দেবরাজ ইন্দ্রের ছেলে ছিল নীলাম্বর। শিবের অভিশাপে ধরায় জন্ম নিল কালকেতু হয়ে ব্যাধের ঘরে। পিছু পিছু স্ত্রী ছায়া সীতার মতো ফুল্লরা হয়ে জন্ম নিল। আরে বেহুলা লক্ষিন্দরেরও সেম কেস। লক্ষিন্দর ছিল স্বর্গের নাচি অনিরুদ্ধ, আর বেহুলা তার বউ উষা। দুজনেই অভিশপ্ত হয়ে এই মর্তলোকে এসে পড়েছিল। আমার প্রশ্ন হলো কেন, মানে মঙ্গল কাব্যের সঙ্গে এই স্বর্গের যোগাযোগটা হয়ে গেল কিভাবে? অসুখ হলে ডাক্তার দেখাস তো। তা কিরকম ডাক্তার পছন্দ? এমনি কেউ নাকি বিলেত ফেরত? এও ঠিক সেরকম। এমনি যদি কেউ এই পুজোটা প্রচলন করে তাহলে কি আর ভ্যালু থাকে নাকি? স্বর্গ থেকে কোনো একজন মর্তে পুজো প্রচলন করার প্রজেক্টটা নিয়ে এসেছে, এটা বললে দাম বাড়ে না?